সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা। এবং স্বল্প প্রযুক্তিতেই বগুড়ায় ফাউন্ড্রি শিল্পের কারখানাগুলোতে চলছে যন্ত্র তৈরির কাজ। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বাধাগ্রস্ত এই শিল্পের পরিপূর্ণ বিকাশ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বরিশালে অ্যাস্ট্রো অলিম্পিয়াড আয়োজনের খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় গ্রেফতার টিটন গাজীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি পক্ষে আইনজীবী না থাকায় টিটন গাজী দোষ অস্বীকার করে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। একই ঘটনায় গ্রেফতার আরেক আসামি তারেক রহমান রবিন কোতোয়ালি থানায় করা অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলায় অন্যতম আসামি টিটন গাজীকে দুপুরে আদালতে হাজির করে পুলিশ। তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। টিটন গাজী দোষ অস্বীকার করে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশের করা অস্ত্র আইনের মামলায় তারেক রহমান রবিনকে আদালতে নেওয়া হয়। সে তারেককে যখন অ্যারেস্ট করা হয় অস্ত্র মামলায়, তখন তার কাছ থেকে অস্ত্র পাওয়া যায়। তখন তাকে অস্ত্র মামলায় প্রথমে বিজ্ঞ আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সেই 2 দিনের পুলিশ রিমান্ড শেষে সে আয়োর কাছে নিজে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করলে বিজ্ঞ আদালতের এসে আজকে সে 164 মূলে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সমাজের নৃশংসতা নির্মূলে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাদীপক্ষের আইনজীবী। তার উপরে বিভিন্ন সময় ভয়ভীতি হুমকি প্রদর্শন করে দিয়ে আসছিল। তারপরে এই উক্ত ঘটনার দিন তাকে এই চাঁদার ব্যাপারে তাকে যখন চাওয়া হয়েছিল, সে অস্বীকৃতি জানানোর পরে তাকে টেনে হিঁচড়ে তাকে বের করে এই রাস্তায় এনে তাকে এই দিন দুপুরে এবং বিশেষ করে বিভিন্ন শত শত লোকের সামনে এই ঘটনাটা ঘটিয়েছিল। আমরা চাই দ্রুত গতিতে এই মামলাটি ইনভেস্টিগেশনও করে এবং সঠিক যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। শুক্রবার রাতে কোতোয়ালি থানার জিন্দাবাহার এলাকা থেকে টিটন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। সোহাগ হত্যা মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যা ঘটনায় অপরাধীদের রাজনৈতিক পরিচয় ও চাঁদাবাজির কোনো তথ্য পায়নি পুলিশ। ব্রিফিংয়ে ডিএমপি জানিয়েছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই ওই হত্যা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জড়িতরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। সোহাগ হত্যা মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ঘটনার 4 দিন পর আলাদা সংবাদ সম্মেলনে মামলার তদন্ত ও অগ্রগতি সম্পর্কে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড। আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারেনি। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চায়নি, তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না। এর আগে সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক শহীদুর রহমান জানান ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায়
পুলিশকে সহায়তা করছে র্যাব। তিনি বলেন, অপরাধী কোন দলের তা বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের, কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা, সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যে অপরাধী সে অপরাধী, সে কোন দলের, কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। ব্যবসায়ী হত্যার ঘটনায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট। গ্রেফতার করা হয়েছে 5 জনকে। হত্যার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ডকে দুঃখজনক বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সভ্য সমাজে এটি মেনে নেওয়া যায় না। অপরাধীদের সবাইকে শীঘ্রই আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। ওই হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। শাকের আদনানের রিপোর্ট। বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে ও ইট পাথর মেরে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। সকালে পুলিশের মিল ব্যারাক পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ প্রসঙ্গে কথা বলেন। বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। চাঁদপুরে মসজিদের ভেতর ইমামের উপর হামলা সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে, ওই যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলারে কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হচ্ছে। অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিচ্ছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পুলিশ প্রধান বলেছেন, আধিপত্য বিস্তারকারী দখলদার ও চাঁদাবাজদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর মনোবল পুরোপুরি ফিরে না আসায় অসন্তুষ্টির কথাও জানান তিনি। এই আমার ফোর্সটাকে গুছিয়ে তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10 এর অধীনে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে বিএনপির কেউ নেই, মামলায় নাম থাকায় 3 জনকে বহিষ্কার করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সংবাদ সম্মেলনে ঘটনায় জড়িত না থাকায়ও 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। সে সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ছিলেন। মিটফোর্ডের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা। গত 2 দিন এই ভিডিও কোথায় ছিল, কাদের নিয়ন্ত্রণে ছিল? পাথর মেরে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে, আমরা অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা ব্যথিত। এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে, তারা কেউ, তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2-3টি আসনের লোভ দেখিয়ে জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারো নেই। জুলাই পদযাত্রার 12তম দিনে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি বলেন, একটি পক্ষ সংস্কার, বিচার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, তারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই বিপ্লবীরা জাতীয় সরকার গঠন করে নতুন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, তবে একটি দল ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছে।
মোবাইল রাখে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে, ন্যায্যভাবে হচ্ছে কিনা তা দেখার অধিকার জনগণের রয়েছে। ফেনীতে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তিনি বলেন, এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা। ফেনীতে বন্যাজনিত যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলি যতটুকু সম্ভব এগুলিকে অ্যাড্রেস করা যেতে পারবে এবং এটার জন্য অনেক বড় এক প্রকল্প নেওয়া হয়েছে। ওইটা বাস্তবায়ন হলে আশা করছে সরকার যে এই দুর্ভোগ থেকে হয়তো আমরা পরিত্রাণ পাবো। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত পরিবেশ প্রতিবেশে প্রাণ ফেরাতে মাসব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। সারওয়ার আজম মানিকের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চলের প্রাণ প্রকৃতি। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বারুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। সবচেয়ে বড় সমুদ্র সৈকত যদি বলি, লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু সেটা কক্সবাজার। এবং এই কক্সবাজারকে যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু আমাদের নানাভাবে এগিয়ে আসতে হবে এবং এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃক্ষরোপণ। এবং এই বৃক্ষরোপণ করে কক্সবাজারটাকে উপকূলীয় বেষ্টনী তৈরি করে উপকূলের ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে হবে। তাহলে কিন্তু আমাদের সবার হাত এক করে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে কক্সবাজার জেলায় এবং অন্যান্য জেলায়। আসুন আমরা সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা বাংলাদেশ থেকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সচেতনতায় ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়। আমাদের ক্ষুদ্র 7 নম্বর বারুয়াখালী ইউনিয়নের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য আমরা সবাই আনন্দিত। সবুজায়নের এমন উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনরা। এরকম উদ্যোগ অন্যান্য আরো যারা এরকম ক্লাব রয়েছে তাদেরকেও চ্যানেলাইয়ের এই প্রকৃতি জীবন ক্লাবেরকে অনুসরণ করে ভবিষ্যতে এরকম এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অনুসরণ করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সবুজ শ্যামল সুন্দর বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় জানান আয়োজকরা। মাঠে, মসজিদে, রাস্তায় গাছ রোপণ উদ্বোধনে আমরা এটা এলাকার লোকজন উপস্থিত হতে পারে এবং এখানে গাছ বৃক্ষরোপণের জন্য আমরা এই আছে চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। প্রকৃতি ক্লাবের এই উদ্যোগ আরও মাসব্যাপী অব্যাহত থাকবে এবং এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করছি যে যাতে সবাই বৃক্ষরোপণের প্রতি আন্তরিক হয়, এই সবুজে শ্যামলে ভরে ওঠে যেন এই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। সারওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। সারা পৃথিবী যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের যন্ত্র তৈরিতে ব্যস্ত, সেখানে বাংলাদেশের ফাউন্ড্রি শিল্পের সবচেয়ে বড় অঞ্চল বগুড়ার কারখানাগুলোতে এখনও অনাধুনিক ব্যবস্থাপনায় চলছে যন্ত্র তৈরির কাজ।
কারখানার ব্যবস্থাপকরা বলছেন, প্রযুক্তির অভাব, দক্ষ কর্মীর সংকট, টেস্টিং ল্যাব না থাকা এবং সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতি এ শিল্পের পরিপূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করছে। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। গত শতাব্দীর 60-এর দশক থেকে শুরু করে বগুড়ার বেসিক শিল্পনগরী এবং শহরতলিতে গড়ে ওঠে 60-এর অধিক ফাউন্ডারি কারখানা। আর এই শিল্পকে ঘিরেই প্রসারিত হতে থাকে ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্প। বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণেও এই শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এগুলো হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প, আর এটা পাম্পেরই একটা বডি, এটা হচ্ছে পাওয়ার স্ট্যান্ড, এটাও একটা শ্যালো মেশিনের একটা পার্ট, এটা আপনার পাওয়ার টেলারের একটা হাফ, সব আমরা কিছু যন্ত্রপাতি তৈরি করি। তবে চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে সারা বিশ্ব যেখানে আধুনিক থেকে আধুনিকতর উপায়ে যন্ত্র তৈরি করছে, সেখানে আমাদের ফাউন্ডারি শিল্পের উৎপাদন কার্যক্রম এখনো অনাধুনিক, ম্যানুয়াল এবং ঝুঁকিপূর্ণ। এইভাবে এরা অভ্যস্ত। লাইফ জ্যাকেট ট্যাকেট অনেক কিছু যে ফাউন্ডারি যেগুলো কিছু ইকুইপমেন্ট আছে আমরা নিয়ে এসে দিচ্ছি, আসলে এরা ওইভাবে অভ্যস্ত না, ব্যবহার করতে পারে। এই যে ছিটকে গিয়ে আপনার হাতে পায়ে পড়ছে না? হ্যাঁ পরে। ওই পায়ে জুতা পরেন না কেন বিশেষ? জুতো পরে আমরা হাঁটতে পারবো না তো। বলে পোশাক পরলেও তো আমার এটা কাজ করা যায় না। গায়ের ভিতর পড়লাম তো এলাতে উষ্টে পড়ে যাচ্ছে, আর গেঞ্জির ভিতর পড়লাম তো আমার শান্তি থেকেছে, কম পুড়ে যাচ্ছে বেশি। এছাড়াও নানা সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই শিল্প। এ খাতে দক্ষ কর্মীর যোগান নিশ্চিত করতে হলে প্রয়োজন প্রশিক্ষণ এবং প্রযুক্তির হালনাগাদ। বড় সমস্যা এখন আমাদের র মেটেরিয়ালসটা, দামটা বেড়ে গেছে অনেক। সবচেয়ে বড় অন্তরে বর্তমানে জায়গা, আমাদের সরকারি সহযোগিতা প্রয়োজন। আমাদের এই অঞ্চলকে বিশেষ একটা অঞ্চল হিসেবে, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প অঞ্চল হিসেবে ঘোষণা করে আমাদেরকে বিশেষ প্যাকেজের আওতায় একটা যদি 1 ডিজিটের মধ্যে লোন না দেওয়া হয়, তাহলে আমাদের শিল্প ধরে রাখা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। কৃষি যন্ত্রপাতি উৎপাদনে আমরা যেখানে আছি, এখানে যদি সরকারি পৃষ্ঠপোষকতা করা না হয়, আধুনিকায়নের জন্য চিন্তা না করা হয়, তাহলে এই শিল্প যেমন মুক্ত করে পড়বে, এখানকার শ্রমিকরাও সংকটের ভেতর দিয়ে তাদের কাল দিবে। বগুড়ার বেসিক শিল্পনগরী থেকে শাইক সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, মিটফোর্ডের সামনে ব্যবসায়ী হত্যা ঘটনায় মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হচ্ছে না। হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে অভ্যুত্থানের শহীদ ছাত্র দলের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন, ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। অন্তর্বর্তী সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীর 7 রাস্তা থেকে মগবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে উত্তর জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বলেন, দেশে একটি রাজনৈতিক দল এখন নিজেদের ক্ষমতাসীন মনে করছে। সারা দেশে চাঁদাবাজ, খুনি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। তিনি বলেন, 24-এর পর বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের ঠাঁই হবে না। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22টি ভাঙা স্থান দিয়ে বন্যার পানি প্রবেশ করে নতুন করে আরও 10টি গ্রাম সহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার 112টি গ্রাম প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যার পানি কিছুটা নেমেছে। ভেসে উঠছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। কিছু এলাকায় বন্যার পানি নেমে গেলেও এখনও পানিবন্দী হয়ে আছেন মানুষ। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে পানি কমে যাওয়ায় কিছু কিছু যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু করেছে। সংবাদের এই পর্যায়ে জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা টি20 সিরিজের আপডেট। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ক্যালিফোর্নিয়ার 7টি কাউন্টিতে নির্বিচারে অভিবাসীদের গ্রেফতার বন্ধ করার নির্দেশ দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। অভিবাসীদের যুক্তিসঙ্গত কারণ ছাড়া গ্রেফতারকে অসাংবিধানিক উল্লেখ করে এই রায় দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিযুক্ত মার্কিন জেলা জজ নামে ইউসি মেনসা ফ্রিম্পং। জাতিগত পরিচয়, ভাষা অথবা পেশার উপর ভিত্তি করে কাউকে যেন গ্রেফতার করা না হয় সে ব্যাপারে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে একটি নির্দেশিকা তৈরি করার আদেশ দিয়েছেন তিনি। অভিবাসীদের পক্ষে কাজ করা কয়েকটি গোষ্ঠী গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি মামলা করে, যেখানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাদামি চামড়ার লোকদের পরিকল্পিতভাবে গ্রেফতার করার অভিযোগ আনা হয়। বাদীদের মধ্যে 3 জন আটক অভিবাসী ও 2 জন মার্কিন নাগরিক। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীতে MW ম্যাগাজিন বাংলাদেশের পরিবেশনায় মায়া বাদল দিনের প্রথম কদম ফুল নামে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ভিন্ন ধর্মী এই আয়োজন ছিল বর্ষার সৌন্দর্য, গানের সুর আর আবৃত্তির আবেশে পরিপূর্ণ। আয়োজনে বক্তৃতা করেন MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। অনুষ্ঠানে ছিল সঙ্গীতশিল্পী শামা রহমানের একক সঙ্গীত পরিবেশনা ও অভিনেতা, নির্মাতা ও সব্যসাচী শিল্পী আফজাল হোসেনের হৃদয় ছোঁয়া পাঠ। অনুষ্ঠানে আরও ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এবারে জানাবো নিটোল টাটা বিশেষ সংবাদ। বরিশালে 18 জুলাই হবে অ্যাস্ট্রো অলিম্পিয়াড। অ্যাস্ট্রোনমি বিষয়ে মেধা যাচাইয়ে জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজে এই অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। স্থানীয়ভাবে এই আয়োজনের সাথে থাকবে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব এবং report71.com। সংবাদ সম্মেলনে অলিম্পিয়াডের বিস্তারিত তুলে ধরেন বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান। তিনি জানান, বাছাই করা প্রথম 5 জন সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠেয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এবার হতে যাচ্ছে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের 20তম আসর। 14 থেকে 18 বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এবারের অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড। বিভাগীয় জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাই করা 300 শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে। সবশেষ তৃতীয় রাউন্ড ক্যাম্পে লিখিত পরীক্ষা থেকে প্রথম 5 জন প্রতিযোগীকে বাছাই করা হবে। তারা 20 থেকে 27 সেপ্টেম্বর রাশিয়ায় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নেবে। এছাড়া 29তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। সংবাদ সম্মেলনে জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সত্যজিৎ রায়, বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য এবং report71.com এর সদস্যরা উপস্থিত ছিলেন। এবার জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। দুই পক্ষই নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকার বিষয়ে একমত হয়েছে। পূবালী ব্যাংকের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন সামিট শুরু হয়েছে। দুদিনের সামিট উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক খান এবং একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন ও রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা প্রফেসর ডক্টর মুস্তাফা কামাল। সম্মেলনে কর্মসংস্থান, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনায় শিল্প ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতির। এবার বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। বগুড়ায় ফাউন্ড্রি শিল্পের কারখানাগুলোতে চলছে যন্ত্র তৈরির কাজ। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বাধাগ্রস্ত এ শিল্পের পরিপূর্ণ বিকাশ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভিটামিন